আমরা যখন দেশের কথা বলছি তখন সারা বিশ্ব আরেকদিকে এই মুহূর্তে চিন্তিত আসলে গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং আহ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্রমবর্ধমান ঔদ্ধত্য সেটি দেখে সবার পুরো বিশ্বই আসলে এই বিষয়ে বিরক্ত একদিক থেকে, চিন্তিত এবং সবশেষ যে অবস্থাটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র তাদের যে আহ্বান সেটিও পরপর দুবার প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। গত শুক্রবারও প্রেসিডেন্ট জো বাইডেন তিনি গাজায় যুদ্ধবিরতি বন্ধের এবং কিছু শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি বন্ধের আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহুকে, কিন্তু সাফ নেতানিয়াহু অস্বীকার করেছেন সেই বিষয়টি এবং তিনি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আহ্বানকে এবং তিনি স্পষ্টতই যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে গাজা থেকে হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতি হবে না। এই ঔদ্ধত্যের পেছনের কি গল্প, কেন নেতানিয়াহু এতখানি বেপরোয়া, সেই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিউ অরলিন্স ইউনিভার্সিটির যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক এবং সাবেক উপ উপাচার্য অধ্যাপক মোস্তফা সারওয়ার। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে ধন্যবাদ। নেতানিয়াহুর যে ঔদ্ধত্য আমরা দেখছি এবং তিনি পরপর দুবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করার যে ঔদ্ধত্য দেখালেন এবং ধৃষ্টতা দেখালেন, এতখানি বেপরোয়া কেন নেতানিয়াহু এবং তার পেছনে কি শক্তিবল কাজ করছে? কারণ যুক্তরাষ্ট্রের সাহায্য তো তার লাগছে এই যুদ্ধ চালিয়ে নেয়ার জন্য। তারপরে যুক্তরাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রের আহ্বানকেই তিনি কিভাবে প্রত্যাখ্যান করতে পারেন? এর পেছনে নেতানিয়াহুর পেছনে আসলে কি চাপ থাকতে পারে বলে আপনি মনে করেন? দুটো ব্যাপার। তো চাপ, এটা এক হলো যে তার যে কোয়ালিশন গভর্নমেন্টের যেটা এক্সট্রিম রাইট উইং, তারা তাকে অনাস্থা দিয়ে দেবে যদি সে এই প্রস্তাবটাকে মেনে নেয়। সেটা হলো এক। আর দুই হলো তার নামে ক্রিমিনাল কেস আছে ইসরায়েলে। সে যদি তার প্রধানমন্ত্রিত্ব হারায়, তাহলে তাকে জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই কারণেই সে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এটাই হলো তার মেইন ড্রাইভিং ফোর্স। কিন্তু আহ, একটা শুভ খবর আছে যে সে প্রত্যাখ্যান করলেও কিন্তু আবার বাইডেনের এটাকে এমফেসাইজ করছে তার বিভিন্ন উপদেষ্টারা এবং মন্ত্রী পর্যায়ের লোকরা। এবং সেখানে ইসরায়েল, মনে হচ্ছে, এটা আমার খুব মানে আশাবাদী বিশ্বাস, যে ইসরায়েল এটাকে মেনে নেবে। এবং হামাজ অলরেডি এটাকে প্রশংসা করেছে। কাজে আমার মনে হয় হামাজ এটা মেনে নেবে। কাজে আমি একটা আশার আলো দেখছি যে এই যুদ্ধবিরতি হবে। তবে বাইডেনের যেটা প্রস্তাব সেটা হলো তিনটা ফেজে। প্রথম ফেজে হবে যে একটা টেম্পোরারি যুদ্ধবিরতি, এবং এই যুদ্ধবিরতির সময় কোনো যুদ্ধ চলবে না এবং ইসরায়েল বড় বড় শহর থেকে, লোকালয় যেগুলো মেইন পপুলেশন সেন্টার থেকে, সৈন্য সরিয়ে ফেলতে হবে। এবং আরো অনেক কন্ডিশনস, খাবার যে বাধা দেওয়া যাবে না এবং অন্যান্য। এটা যদি মানে মেনে নেয়, এরপরেই আসবে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজটা চ্যালেঞ্জিং, যেটা পার্মানেন্ট যুদ্ধবিরতি। সেটার জন্য হামাস এবং ইসরায়েলকে যৌথভাবে সেটা ঠিক করতে হবে। এরপরে হবে থার্ড ফেজ, যেটা হলো রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশনের ব্যাপারে অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এবং অন্যান্য আরব দেশগুলো, তারা সাহায্যের হাত নিয়ে আসবে। কাজে সেটা সেটা থার্ড ফেজটা অনেক ইজিয়ার, সেকেন্ড ফেজটা কঠিন। কাজে আমরা দেখব কি হচ্ছে। তবে আমি খুবই আশাবাদী যে এবারের এই প্রস্তাব, এই প্রথমবার জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে প্রকাশ্যে এই যুদ্ধ বন্ধের জন্য একদম প্রপোজাল নিয়ে আসছে। এবং এটাকে অমান্য করার মতন দুঃসাহস ইসরায়েলের নেই। এটাই আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার ধারণা যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং ওখানে শান্তি চলে আসবে। তবে আমার যেটা মেইন কনসার্ন, যে টু স্টেট সলিউশন, সেটা করতেই হবে। সেটা যদি না করা যায়, তাহলে এই সমস্ত ব্যাপারে কোনো কিছুই লাভ হবে না। আর যে ধ্বংসযজ্ঞ হয়েছে, সেখানে আমি মনে করি যে আন্তর্জাতিক কমিউনিটিকে
প্রেশার দেওয়া উচিত ইসরায়েলকে যে এটা রিবিল্ডিং এর জন্য খরচ দাও, এবং অন্যান্য যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারও আমার মানে আমার 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 বিশ্বাস অনুযায়ী তার রিপারেশন দেওয়া উচিত। কারণ মানে যারা মারা গেছে তাদের তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু জঘন্য অপরাধ, জেনোসাইড। কিন্তু অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এটা প্রেশার দেওয়া উচিত, যেটা আমি এই প্রস্তাবের মধ্যে মিসিং দেখছি, নেই। এই যে এটা থাকা চাপটার কথা আপনি বলছেন, আন্তর্জাতিক চাপ তো শুরু থেকেই ইসরায়েলের ওপরে ছিলই, এবং যেটি বলা হচ্ছে যে সম্প্রতি যেটি আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদনও করা হয়েছে। তারপরেও এবং সেখানেও যখন তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যুদ্ধবিরতির, যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে, সেই আহ্বানও কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তাহলে এই আন্তর্জাতিক চাপের কি মানে? এটি আমার একটি প্রশ্ন। আরেকটি বিষয় জানতেই চাই, সেটি হচ্ছে এখন প্রেসিডেন্ট জো বাইডেন, আপনি যদিও আশাবাদী, নিশ্চয়ই আমিও আপনার মতোই আশাবাদী যে একদিন এই অঞ্চলে শান্তি ফিরবে, কারণ গাজার যেই নারী এবং শিশুরা অকাতরে জীবন দিচ্ছেন এবং দিয়েছেন, তাদের তো হামাসের সাথে সম্পর্ক নেই। গাজায় সদ্য জন্মানো শিশুটার তো হামাসের সাথে সম্পর্ক নেই, সে তো কোনোভাবে ইসরায়েলের জন্য হুমকি ছিল না, কিন্তু তাকেও জীবন দিতে হয়েছে। এবং যে ধরনের মানবিক সংকট আমরা গাজায় দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে এখন বাইডেন কেন পিছপা হলেন? কারণ তিনি তো অস্ত্র দিয়েছেন ইসরায়েলকে এই শিশুগুলোকে হত্যার জন্য, এখন তার সুর কেন পাল্টাচ্ছে? এর পেছনের কি কারণ থাকতে পারে? না, এটা কি বাইডেন শিশু হত্যার জন্য অস্ত্র দিয়েছে তা নয়, কিন্তু ওটা কোল্যাটারাল হয়ে গেছে এবং সেজন্য বাইডেন অপরাধ। কারণ সে যেখানে 2000 পাউন্ডার মানে বোমা দিচ্ছে, এবং যে বোমাগুলো মানে না মানে স্মার্ট বম নয়, সেগুলো যখন নিক্ষেপ করা হয় তখন গাজার হাই ডেন্স পপুলেশনের মধ্যে নারী শিশু মারা যাবে, এটা অবধারিত। কাজে এ ব্যাপারে বাইডেনকে আমি মনে করি সে অপরাধী, কারণ এটা একটা এই হত্যাযজ্ঞে তার হাত রয়েছে। কিন্তু সে এটা ইন্টেনশনাল না, দুটো ব্যাপার আছে। নো নো, আমি আমি আসলে আমি এটা মিন করিনি যে তিনি ইন্টেনশনালি গাজার শিশু বা নারীদেরকে হত্যার জন্য অস্ত্র ইসরায়েলকে দিয়েছেন। আমি যেটি বলার চেষ্টা করেছি যে তিনি তো জানতেন যে বোমা হামলা হলে সেখানে নিরপরাধ মানুষেরও মৃত্যু হবে, শুধুমাত্র হামাসের সদস্যরা মারা যাবেন না। সেই জায়গা থেকে যখন তিনি অস্ত্র সরবরাহ করেছেন, কাজেই এই অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা তিনি এড়িয়ে যেতে পারেন না, সেটি আসলে বলার হ্যাঁ, চেষ্টা করেছি। হ্যাঁ, আপনার সঙ্গে আমি অ্যাবসলিউটলি একমত। কারণ যেখানে মানে 2000 পাউন্ডার বোমা দেওয়া হচ্ছে, সেটা নিক্ষেপ করলে, এবং সেটা স্মার্ট বম নয়, তাতে যে প্রচুর সিভিলিয়ান মারা যাবে এটা তো অবধারিত। কাজে এটা বাইডেন মারাত্মক অপরাধ করেছে এবং ভুল করেছে, যাই হোক, যদিও এটা ইন্টেনশনাল না। আরেকটা ব্যাপার হলো যে আপনি বলছেন আন্তর্জাতিক চাপ। আন্তর্জাতিক চাপের ব্যাপারটা হলো যে আন্তর্জাতিক মানে চাপ ইসরায়েলের জন্য জেরো, এর কোনো মূল্য নেই। ইসরায়েল একমাত্র ডিপেন্ড করে যুক্তরাষ্ট্রের উপরে, যে যুক্তরাষ্ট্র যেহেতু তাকে 300 বিলিয়ন টাকা দিয়েছি, আমাদের ট্যাক্সের টাকা, এবং অস্ত্র দেওয়া হয়, এবং এখনো টাকা দেওয়া হচ্ছে, ডলার দেওয়া হচ্ছে। কাজে ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট। একমাত্র যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। কিন্তু সেখানেই বাইডেনের যে নেতৃত্বের প্রতি মানে আমি এখানে থেকে আমার প্রশ্ন রয়েছে যে সে কি ধরনের নেতা। সে চেষ্টা করেছে বারবার বিভিন্নভাবে, কিন্তু তার কথা নেতানিয়াহু শোনেন। তাতে আমি মনে করি যে সে একজন খুব দুর্বল নেতা। আর হলো এই দুর্বল নেতা আবার এখান থেকে, যেহেতু এখানকার পলিটিক্যাল প্রেশার রয়েছে, জুইশ লবির প্রেশার রয়েছে, সেখানে সে ওখানে অস্ত্র দিচ্ছে, সেটা জঘন্য একটা অপরাধ এবং আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি। কিন্তু একটা জিনিস এখানে আপনি যদি দেখেন যে তার স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এ পর্যন্ত 2 ডজনের বেশি যারা নীরবে চলে গেছে রিজাইন দিয়ে প্রোটেস্ট করে, আর প্রায় 11 জনের মতন প্রকাশ্যে রিজাইন দিয়েছে এটাকে কন্ডেম করে। তার মধ্যে কিন্তু জুইশদের নাম্বার বেশি। এবং আমি একটা নাম বলবো, যে তার নাম হলো লিলি গ্রিনবার্গ ক। এই মানে খুবই তরুণ মহিলা, কিন্তু খুব ঊর্ধ্বতন পর্যায়ে ছিলেন।
উনি জুইশ, উনি প্রকাশ্যে টেলিভিশনে এসে বলেছেন যে আমি এটাকে কন্ডেম করি এবং আমি এই ব্যাপারে আমি থাকবো না, এই জন্য আমি রিজাইন করেছি। যেহেতু আমার হাত থেকে এগুলো যাচ্ছে, কাজে আই ক্যানট ডু দ্যাট, কারণ আমার যে জুইশ শিক্ষাতে এটা আমি শিখিনি যে যে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করা হবে, সিভিলিয়ানকে হত্যা করা হবে, মানুষের খাবার বন্ধ করে দেওয়া হবে, পানি দেওয়া হবে না, এগুলো আমি শিখিনি। এবং সে আরো একটা উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রের যে ইহুদি সম্প্রদায় তার 50%-এর বেশি এই যুদ্ধকে তারা সমর্থন করে না। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলের ভেতরে যারা আছে জুইশ, তাদের মধ্যে 60-70% এই যুদ্ধকে সমর্থন করে। এটাকেও আমি কঠোর ভাষায় কন্ডেম করছি যে তোমরা হলোকস্ট থেকে আসছো, তোমাদের পূর্বপুরুষরা, তোমরা এটাকে কিভাবে সমর্থন করতে পারো? এরকম জঘন্য হত্যাযজ্ঞ। যাই হোক, মানে যুদ্ধ হয়েছে, মানে যাদের জীবন চলে গেছে আমরা তো তাদেরকে আর ফিরে পাবো না। তবে এটা অচিরেই যাতে বন্ধ হয়, এবং আমার মনে হচ্ছে সেটাই হতে যাচ্ছে। এবং এর পেছনে আরো একটা ব্যাপার আছে, আমি অ্যাড করব। বাইডেনের নির্বাচন সামনে আসছে এবং তার নির্বাচনে জয়লাভ করাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে যারা প্রোগ্রেসিভ, যুক্তরাষ্ট্রের ইয়াং জেনারেশন, মুসলিম সম্প্রদায় এবং অন্যান্যরা যারা প্রোগ্রেসিভ মাইন্ডেড, তারা অভিমান করে ভোট কেন্দ্রে নাও যেতে পারে, এবং যদি না যায় তাহলে মানে বাইডেনের পরাজয় অবধারিত। এটাও তার একটা ইনসেন্টিভ কাজ করছে বর্তমানে। সে চাচ্ছে যে এটার তাড়াতাড়ি একটা সলিউশন করা, যাতে সে করতে পারে, অন্তত মানে নির্বাচনের আগে নিজের ভোট হ্যাঁ। ব্যাংকটুকু অন্তত সেভ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।